করছেন? আচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি মাস্টারের পেজে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। যদিও প্যান্ডামিক সিচুয়েশন এর মধ্যে আসলে ভালো থাকা অনেক বেশি দায়ী। যাক, আজকের এই লাইভ ক্লাসে আমার সাথে আছেন, আপনারা সবাই জানেন, এক কথায় যাকে অল ওভার বাংলাদেশ চেনে, তিনি মাস্টার বইয়ের অথর, দেশ বরেণ্য লেখক, এবং যে মাস্টার বইটির জন্য খুবই আগ্রহে আমি দেখতে পাচ্ছি প্রতিদিনই কমেন্টস, যে মাস্টার বইটি নতুন এডিশন কবে আসবে, কবে নাগাদ পাবো, আপনি যাই করেন তাই করেন, আমাকে মাস্টার বইটা কবে দিচ্ছেন সেটা আগে জানান। অর্থাৎ লক্ষ লক্ষ পাঠক যেখানে অধীর আগ্রহে সেই মাস্টার বইয়ের পরিসমাপ্তি আজকে তিনি ঘটেছেন, যার ফলশ্রুতিতে আজকে আমাদের এই লাইভে আসা অনেকটা। পাশাপাশি আমরা আমাদের বাংলা বিষয়ে আজকে ক্লাস হবে, ছোট্ট করে কনফিউশন অনেক বিষয় আমরা দূর করব, আমাদের মাস্টার সাহেবরা দূর করবে, আমরা যথারীতি দুইজনে যা করি। তো আমি শুরুতেই ডেকে নিচ্ছি আমাদের দেশ বরেণ্য, আপনারা সবাই আপনাদের প্রিয় মাস্টার জাহাঙ্গীর আলমকে। স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের এই প্রোগ্রামে আমার সাথে জয়েন করার জন্য। তো ধন্যবাদ জাহাঙ্গীর স্যারকে। স্যার, আপনার সেই বই যার জন্য প্রতিদিনই কমেন্ট শুনতে হচ্ছে আমি দেখতে পাচ্ছি, তো আজকে আশা করি আপনার বইটা প্রেসে চলে গিয়েছে এবং দর্শকদের সেই কাঙ্ক্ষিত যে দিন সেটা খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে। খুব শীঘ্রই এটি বাজারে আসবে। লাইব্রেরিতে গিয়েছিলাম আজকে লাইব্রেরিওয়ালারা আমাকে বলছে যে মাস্টার সাহেব তো ফোন ধরছে না, কোথায় এই বই কবে পাওয়া যাবে, অনেকে খোঁজ করছে নতুন এডিশন। আমি বললাম যে আজকে ওনার সাথে হয়তো দেখা হবে, আজকে কাজটি শেষ হয়েছে। তো যাই হোক, শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যিনি এত বড় একটি বইয়ের নতুন একটি এডিশন এবার, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বইটির এবার 12 বছর পূর্তি হলো আর কি। তো 12 বছর পূর্তি, এক যুগ অতিক্রম করলো মাস্টার বইটি। সারপ্রাইজিং একটা বিষয়, না বললেই না। আচ্ছা ঠিক আছে, আমি এই বইটার প্রথম পাবলিশার কিন্তু আমাদের লিখন ভাই ছিলেন, আর সাথে আকাশ ভাই ছিলেন। মানে একদম বইটার প্রথম যে এডিশনটা, মানে প্রথম যেটা আমি এডিশন বের করেছিলাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য, তখন বইটার মানে প্রকাশিত হয়েছিল বিসিসি পাবলিকেশনের অধীনে। প্রকাশক ছিলেন আমাদের লিখন ভাই, আর ওনার কলিগ ছিল মানে প্রতিষ্ঠানের হ্যাঁ আবুল হোসেন আকাশ নামে আরেকজন। বহুদিন পর কথাটা মনে করিয়ে দিলেন। আসলে বইটা তখন অনেক ছোট ছিল, 344 পেজ, 344 পেজের একটি বই ছিল। আমি এবং আকাশ সাহেব আমাদের পাবলিকেশন থেকে বইটি বের করেছিলাম, আর সময়ের পরিক্রমায় আজকে বইটির অবস্থান তো একেবারে আকাশচুম্বী। তো দোয়া থাকলো এইভাবে এগিয়ে যাক, এবং নিজেকেও ভালো লাগছে বইটির প্রথম প্রকাশক হিসাবে। তো মাস্টার বই নিয়ে তিনি কিছু কথা বলবেন, আর কিছু কনফিউজিং বিষয়, এরপর আমি বাংলা ক্লাস নিয়ে দেখা হবে আপনাদের সাথে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি একটু পরে আবার ক্লাসে আসবো। আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন, আর যোগদান করবেন ওনার স্পেশাল বাংলা রেসিপি নিয়ে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। যাই হোক, চারটা প্রশ্ন নিয়ে অনেক শিক্ষার্থীর আমার কাছে অনুরোধ ছিল যে এই প্রশ্নগুলো নিয়ে তাদের কাছে এতটাই বিভ্রান্তির কারণ, মানে স্বাভাবিক নিয়মের জায়গায় যখন ব্যতিক্রম নিয়ম আসে তখন এইগুলো বড় ধরনের বিভ্রান্তির কারণ হয়। তো তাদের অনুরোধ ছিল আমি যেন এইগুলো সমাধান করে দিই এবং সঠিক রেফারেন্সও তাদেরকে দিয়ে দিই। আর আরেকটা বিষয় বলে রাখি, আমি অনেকদিন পর লাইভে আসি, এবং আমি যখন লাইভে আসি এটা একদম ইমপ্রম্পচু লাইভ আর কি, উইদাউট প্রিভিয়াস প্রিপারেশন, কোনো প্রস্তুতি ছাড়াই। যে কারণে কথা বলতে গেলে অনেক সময় লাড়খাড়া, হিন্দিতে যেটা বলে যে জবান মানে একটু এলোমেলো ভাবটা আসেই আর কি। অবশ্য কন্টিনিউয়াসলি ক্লাস নিলে এই জড়তা থাকবে না। তাহলে আমরা আলোচনা শুরু করি। প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিই। এই প্রশ্নটা মাস্টার বইয়ের কন্ডিশনাল অংশে, জিরো কন্ডিশনালের মধ্যেও আছে, আবার ফার্স্ট কন্ডিশনালের মধ্যেও আছে, দুই জায়গায় দিয়েছি। তো শিক্ষার্থীরা দেখে যে এক জায়গায় উত্তর আছে ভিজিটস, আর এক জায়গায় উত্তর আছে উইল ভিজিট। এখানে একদম লেখাগুলা হয়ে গেছে ডাক্তারদের মতো লেখা আর কি, সি গ্রেডের লেখা। আপন ছোট ভাই এমবিবিএস ডক্টর, কাছের বন্ধু মানে সমতুল্য বলা যায় খালাতো ভাই, সেও ডাক্তার। আমার অবশ্যই এদিকে আগ্রহ ছিল না ডাক্তার হওয়ার, কিন্তু হাতের লেখাগুলো তাদেরকে অনুসরণ করেছে। অবশ্যই এখন এইরকম বাজে লেখা, কিন্তু একটা সময় অনেক ভালো মানের হাতের লেখা ছিল, এবং এতটাই সুন্দর ছিল সত্য বলতে কাউকে লাভ লেটার যদি দেওয়ার সুযোগ থাকতো এইগুলো বাঁধিয়ে রাখতো, মানে ইতিহাসের অংশ হয়ে যাইতো। তাহলে শুরু করা যাক। যাদের কাছে মাস্টার বইটা আছে তারা দুটো প্রশ্নই পাবেন, একটা জিরো কন্ডিশনালের মধ্যে আর পরেরটা পাবেন ফার্স্ট কন্ডিশনালের মধ্যে। প্রশ্নটা হচ্ছে ইফ হি হ্যাজ টাইম, তার যদি সময় থাকে, হি ড্যাশ আস নেক্সট ফ্রাইডে,
এই ক্ষেত্রে এটা ফ্যাকচুয়াল বা সায়েন্টিফিক কন্ডিশনের মধ্যে পড়ে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি দুটাই সত্য হয়, মানে সেটা অভ্যাসগত সত্য হতে পারে, চিরন্তন সত্য হতে পারে, অথবা বৈজ্ঞানিক সত্য হতে পারে, এই ক্ষেত্রগুলোনে আমরা ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করলে পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। তো এক্ষেত্রে দেখেন অপশন আছে ভিজিটস, তারপরে উড গো, হ্যাভ গান, ওয়াজ গান। তো বোঝাই যাচ্ছে এইগুলো হওয়ার সুযোগই নাই। এখানে আমাদের যেহেতু হ্যাজ প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তো এখানে ফিউচার ইনডিফিনিটের অপশন একটাও নাই। উড গো, হ্যাভ গান, ওয়াজ গান, তিনটার মধ্যে একটাও নেই। এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রোনাউন্সিয়েশনে মানে ভ্যারিয়েশন থাকে, আর সবাই যে পারফেক্ট প্রোনাউন্সিয়েশন করতে পারবে তা কিন্তু না, অনেক ক্ষেত্রে হবেই না। মূল কথা হলো বুঝতে পারলেই হলো, এবং আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করা উচিত সঠিকভাবে উচ্চারণ করার। যেমন ফাইনাইট, নন ফাইনাইট। কিন্তু যখন আবার এই যে ইনডেফিনাট, ডেফিনাট, মানে ডেফিনাট আর্টিকেল, ইনডেফিনাট আর্টিকেল, তখন কিন্তু ইনডেফিনাইট না, আমরা ইনডেফিনাইট বলি, ডেফিনাইট বলি, উচ্চারণে ভিন্নতা থাকে। আর এইগুলো পার্থক্য এত সূক্ষ্ম আমরা অনেকেই খেয়াল করি না। তো মূল পয়েন্টে ফিরে আসা যাক। তাহলে যেটা বললাম, যদি অভ্যাসগত সত্য অথবা বৈজ্ঞানিক সত্য হয়, সেক্ষেত্রে আমরা দুটাই ব্যবহার করতে পারবো। প্রথমত আমরা ব্যবহার করব প্রেজেন্ট ইনডিফিনিট, আর যদি অপশনে প্রেজেন্ট ইনডিফিনিটের না থাকে সেক্ষেত্রে আমরা ফিউচার ইনডিফিনিট ইউজ করব। তাহলে এক্ষেত্রে আমাদের যেহেতু অপশনে ফিউচার ইনডিফিনিট নাই, আমরা নেব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইফ হি হ্যাজ টাইম, হি ভিজিটস আস নেক্সট ফ্রাইডে। এই প্রশ্নটা এসেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা মানে ভর্তি পরীক্ষায় 2005-06 শিক্ষাবর্ষে। আর পরেরটা দেখেন, ইফ হি হ্যাজ টাইম, হি ড্যাশ আস নেক্সট ফ্রাইডে। অর্থাৎ তার যদি সময় থাকে সে আমাদেরকে মানে দেখতে আসবে বা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসবে পরের শুক্রবার, নেক্সট ফ্রাইডে। তো এক্ষেত্রে ভিজিট, ভিজিটেড, উইল ভিজিট। তো এখানে তো হি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, এখানে এস নেই, তো এটা বাদ। অপশন তো দুটাই, হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স, মানে সিম্পল প্রেজেন্ট অথবা সিম্পল ফিউচার। তো এক্ষেত্রে যেহেতু সিম্পল প্রেজেন্টের কোনো অপশন নেই, সেহেতু আমাদেরকে নিতে হচ্ছে সিম্পল ফিউচার। এ কারণে রাইট আনসার হচ্ছে উইল ভিজিট। তো এক্ষেত্রে প্রুফ হিসেবে আপনাদেরকে দেখায় এই প্রশ্নটা। বই বিক্রি হতে হতে এত হয়ে গেছে, বাসায় একটা সালের বইও নেই, মানে পরিপূর্ণভাবে 18 সালের বই দিয়ে ক্লাস নিতে হচ্ছে। তারপরে হলো 19 সালের বইটা হলে হয়তো পাওয়া যেত, যাক ব্যাপার না। এটা বিসিএস পরীক্ষার প্রশ্ন। প্রশ্নটা দেখেন, ইফ এ রুবি মানে মূল্যবান পাথর আর কি, গোলাপি এক পাথর, ইফ রুবি ইজ হিটেড, হিট থেকে হিটেড, যদি উত্তপ্ত করা হয় বা তাপ দেওয়া হয় তাহলে কি হবে? ইট ড্যাশ টেম্পোরারিলি lose its color, lose its color। এটা এসেছে 18তম বিসিএস এ, 18তম বিসিএস। তাহলে দেখেন, ইফ এ রুবি ইজ হিটেড, ইট ড্যাশ টেম্পোরারিলি লুজ ইটস কালার। তো অপশন এতে উইল, বি would, option C does, option D has। এখানে অনেক প্রশ্ন যে উইল কেন হলো, এখানে তো লুজেস হওয়ার কথা, অথবা জোর বুঝাতে, যেমন আমি এটা পছন্দ করি, আই লাইক ইট, আমি অবশ্যই পছন্দ করি, তখন কি বলি? আই ডু লাইক ইট, আমি এটা ভালোবাসি।
আই লাভ ইট, আমি অবশ্যই ভালোবাসি, মানে ভালোবাসি তো, আমি তোমাকে ভালোবাসি তো, তখন আই ডু লাভ ইউ বা আই ডু লাভ ইট। এই যে এমফ্যাটিক মানে জোর দেওয়া বোঝাতে, তখন আমরা অক্সিলারি ভার্ব হিসেবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি করি, ডু বা ডাজকে নিয়ে আসি। জি হি ডাজ সে সো বা হি ডিড সে সো। তো এক্ষেত্রে অনেকের কথা যে এটা কেন হলো না, এখানে জোর দেওয়ার মতো কোনো স্টেটমেন্ট নেই। তো সেক্ষেত্রে দেখেন প্লিজ, আজান হচ্ছে, আমরা একটু ক্লাস থেকে বিরত থাকি। ক্লাস চলবে আজানের পরে, আরো 2-3টা উদাহরণ হাতে আছে যেগুলো ব্যতিক্রম। তাহলে শুরু করা যাক। এক্ষেত্রে ইপের পরে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ করা আছে, ইফ এ রুবি ইজ হিটেড, মানে রুবি এক ধরনের গোলাপি বর্ণের মূল্যবান পাথর, এ পাথরকে যদি উত্তপ্ত করা হয় তাহলে কি হবে, ইট ড্যাশ টেম্পোরারি লুজ ইটস কালার, অর্থাৎ সাময়িকভাবে বা ক্ষণস্থায়ীভাবে বা স্বল্পকালের ক্ষণকালীনের জন্য বা অল্প সময়ের জন্য কি করবে, লুজ ইটস কালার, এর রংটা সে হারিয়ে ফেলবে। তো এক্ষেত্রে রাইট আনসার দুটো হতে পারতো, যদি আমাদের অপশনে মানে লুজ দেওয়া থাকতো যে উইল লুজ বা লুজেস, এটা লুজেসও হতে পারতো, যেহেতু লুজেস অপশনে নেই সেক্ষেত্রে উইল লুজ, কারণ আমরা কি বললাম যে হয় প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট। যেমন দেখেন এর মধ্যে যেহেতু প্রশ্নটা এসেছে, if I am invited, I go নাকি will go? এক্ষেত্রে দুটাই সঠিক। আমাকে যদি নিমন্ত্রণ করা হয় বা দাওয়াত দেওয়া হয় আমি যাব, মানে যদি করা হয় তাহলে যাব, আর আমি অভ্যাসগতভাবেই করি, মানে আমাকে দাওয়াত দেওয়া হলে, মানে যে দাওয়াত দেয় সেই দাওয়াতেই আমি যাই। তো সেক্ষেত্রে তখন আমরা বলবো ইফ আই এম ইনভাইটেড, যদি আমাকে নিমন্ত্রণ করা হয় বা দাওয়াত দেওয়া হয়, আই গো, আমি যাই, অথবা ইফ আই এম ইনভাইটেড আই উইল গো। এক্ষেত্রে একটা প্যাসিভ উদাহরণ আছে, দেখেন ইনভাইট কিন্তু ট্রানজিটিভ ভার্ব, সে তো কি হবে, এরপরে অবশ্যই অবজেক্ট লাগবে। if your sister dash invited,
ইনভাইটেড she would come, she would come if your sister dash invited। তো এক্ষেত্রে দেখেন ইনভাইট কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। তো এরপরে কি অবজেক্ট আছে, নাই, তার মানে বাক্যটা প্যাসিভ করতে হবে। তো প্যাসিভ করতে গেলে আমরা কি ব্যবহার করব, ওয়াজ নাকি ওয়ার, ওয়াজ নাকি ওয়ার। তো এটা কোন ধরনের স্টেটমেন্ট, এটা হচ্ছে আনরিয়েল পাস্ট। মানে তোমার বোনকে যদি দাওয়াত দেওয়া হতো বা নিমন্ত্রণ করা হতো, নিমন্ত্রণ করা হয়নি, যদি করা হতো, মানে এটা হাইপোথেটিক্যাল, অনুমান নির্ভর। মানে আমি অনুমান করতেছি যদি দাওয়াত দেওয়া হতো, তাকে দাওয়াত কিন্তু দেওয়া হয়নি, আমি ধরে নিচ্ছি যদি তাকে দাওয়াত মানে দাওয়াত করা হতো, হাইপোথিসিস, অনুমান, হাইপোথেটিক্যাল স্টেটমেন্ট। তো এটাকে আমরা আরেকভাবে বলতে পারি আনরিয়েল পাস্ট, মানে অবাস্তব বা অসত্য অতীত, মানে যেটা ঘটেনি, যদি দাওয়াত দেওয়া হতো সে আসতো। তো ইনভাইট যেহেতু ট্রানজিটিভ ভার্ব, এরপরে অবজেক্ট নেই, তার মানে এটাকে প্যাসিভ করতে হবে। তাহলে এর আগে আমাদের অক্সিলারি ভার্ব লাগবে। তো অক্সিলারি ভার্ব আমরা কি করব, ওয়াজ করব নাকি ওয়ার করব? অপশনে থাকে এইভাবে, দেখেন, ধরেন ইনভাইটেড, বি ওয়াজ ইনভাইটেড, হাতের লেখার অবস্থা খুবই খারাপ, সি ওয়ার ইনভাইটেড, ওয়ার ইনভাইটেড। তাহলে কি হচ্ছে আমাদের, ইনভাইটেড এখানে হবে না, কারণ ইনভাইটের পরে যেহেতু কোনো অবজেক্ট নেই, মানে কোনো নাউন প্রোনাউন নেই। জি ইনভাইট, হি ইনভাইটেড মি, এটা এইভাবে হতে পারে যে ইফ ইউ ইনভাইটেড ইওর সিস্টার, ইফ ইউ ইনভাইটেড ইওর সিস্টার, যদি তুমি তোমার বোনকে দাওয়াত করতে, ইনভাইটেড ইওর সিস্টার। তো যেহেতু বাই ইউ বা বাই আস এইরকম কিছু নেই, এটাকে উজ্জ্ব রাখা হয়েছে, আনএক্সপ্রেসড রাখা হয়েছে, অপ্রকাশিত, সেক্ষেত্রে আমাদের এটা প্যাসিভ করতে হবে। জি ইওর সিস্টার ওয়ার ইনভাইটেড, ওয়াজ হবে না, কেন হবে না, এটা তো সত্য না, মানে এটা অনুমান করতেছি, যেটা আনরিয়েল পাস্ট, সেক্ষেত্রে কখনোই ওয়াজ হয় না, ব্যবহার হয় ওয়ার। এটা ফর্মাল ইংলিশে, তবে স্পোকেন আপনি বলতে পারবেন। যেমন আমরা বলি না, ইফ আই ওয়ার এ কিং, ইফ আই ওয়ার এ বার্ড, ইফ আই ওয়ার এ রিস, তাইলে আই উড ড্যাশ ড্যাশ ড্যাশ, মানে যা করার করতাম। জি ইফ আই ওয়ার রিস আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অথবা ইফ আই ওয়ার এ কিং আই উড ড্যাশ, মানে যা করার করেন, জি হেল্প দ্য পোর, অথবা 4-5টা করে মানবিক বিয়ে, সেটাও করতে পারেন, সমস্যা নেই। যাক, আমার বক্তব্যের জন্য আমি দুঃখ প্রকাশ করছি, এটা আসলে আবেগে বের হয়ে গেছে, এটা যদি কারো অনুভূতিতে আঘাত লাগে আমি ক্ষমা প্রার্থী। তাহলে এক্ষেত্রে আমাদের রাইট আনসার হবে ওয়ার ইনভাইটেড। আনরিয়েল পাস্ট সাবজেক্ট সিঙ্গুলার হলেও, যেমন দেখেন ইফ ইট ওয়ার ট্রু, ইফ মানে আই উইশ, ইফ মানে আই উইশ, আই উইশ। তো ইফ আই উইশ এর পরে যে সাবজেক্ট সিঙ্গুলার হোক প্লুরাল হোক, আমাদের ওয়ার ব্যবহার করতে হবে। যে ইফ ইট ওয়ার ট্রু, ইফ মানে হি ওয়ার এ বার্ড, বা আই ওয়ার এ বার্ড, আই ওয়ার এ কিং, আই ওয়ার এ রিস, যেটাই, আমাদের ভার্বটা হবে ওয়ার। এইরকম দুইটা প্রশ্ন আছে কন্ডিশনালে, যে ওয়াজ না হয়ে ওয়ার কেন হলো। তাহলে এটা নিয়ে আশা করি আপনাদের আর সমস্যা হবে না। এক্ষেত্রে আমাদের প্যাসিভ করতে হবে ইনভাইটেড, কিন্তু ওয়াজ হবে না, ওয়ার হবে। তবে স্পোকেনে আপনারা ওয়াজ ব্যবহার করতে পারবেন, যে আমি যদি তোমার জায়গায় হতাম, ইফ আই ওয়ার ইন ইওর প্লেস, এটা রাইটিং এর ক্ষেত্রে। আর স্পোকেনের ক্ষেত্রে আই ওয়াজ ইন ইওর প্লেস। আর একইভাবে বলতে পারেন ইফ আই ওয়াজ ইন চার্জের জায়গায় ওয়ার ইন চার্জ, রাইটিং এর ক্ষেত্রে, স্পোকেনের ক্ষেত্রে ওয়াজ ইন চার্জ। আর একটা প্রশ্ন, স্যারকে সুন্দর লেগে তো আর কাজ নেই, সুন্দর চেহারা আছে আলহামদুলিল্লাহ পাঠ করা উচিত। যে আল্লাহ সুন্দর চেহারা দিয়েছে এটা তার দান, আলহামদুলিল্লাহ। সুন্দর চেহারা থাকতে হবে, সুস্থ থাকতে হবে, এবং চেহারা তাই বলে অপব্যবহার করা যাবে না, ট্র্যাপে ফেলা যাবে না, কোনো ধরনের ক্রাইমে ইনভলভ করা যাবে না। প্লিজ বোর্ডে দেখেন, ইফ দা, আসলে এখানে প্রশ্নের বাড়তি হয়ে গেছে, দাটা বাড়তি হয়ে গেছে, ওয়াটার হবে, ওয়াটার ইজ হিটেড। পড়াতে গেলে ভুলগুলো নজরে আসে, অনেক ক্ষেত্রে টাইপিং এ তালে ভুল হয়ে যেতে পারে, কিন্তু এই যে দেখেন নজরে আসলো সঠিকটা। ইফ ওয়াটার ইজ হিটেড কত পর্যন্ত, 200 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস, যদি 100 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত পানিকে কি করা হয়, তাপ দেওয়া হয়,
তাহলে কি হবে, ইট ড্যাশ ড্যাশ স্টেম বাষ্প হয়ে কি হবে, ফুটে উড়ে যাবে। দুটো আমরা দেখি অপশন এ, উইল বয়েল অ্যান্ড এসকেপ। এসকেপ মানে উড়ে যাও, উইল বয়েল ফুটবে এবং উড়ে যাবে। আর অপশন সি তে সব অপশন লিখবো না, বয়েলস অ্যান্ড এসকেপ, বয়েলস অ্যান্ড এসকেপ। এখানে দেখেন এখন অনেকের কথা যে এটা প্রশ্নকর্তার ভুল কিনা, আমাকে কমেন্ট লিখে গেছে এটা হয়তো বা প্রশ্নকর্তার ভুল। আসলে প্রশ্নকর্তার ভুল না, প্রশ্নকর্তা প্রশ্নটি ঠিকই লিখেছেন। আমি কি বললাম, দুইটার যে কোনো একটা, হয় প্রেজেন্ট ইনডিফিনাইট, যদি অপশনে প্রেজেন্ট ইনডিফিনাইট না থাকে সেক্ষেত্রে ফিউচার ইনডিফিনাইট, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট না থাকলে সিম্পল ফিউচার। তো এক্ষেত্রে দেখেন, ইফ ওয়াটার ইজ হিটেড টু 100 ডিগ্রি সেলসিয়াস, যদি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দেওয়া হয় বা উত্তপ্ত করা হয়, ইট ড্যাশ অ্যাজ স্টেম, স্টেম বাষ্প হিসাবে কি হবে, ফুটে উড়ে যাবে। তাহলে অপশন এ দেখেন, উইল বয়েল অ্যান্ড এসকেপ, এটাই হবে। এখানে উইলটা অ্যান্ড এর আগে পরে দুটাই বোঝাচ্ছে, উইল বয়েল অ্যান্ড উইল এসকেপ। তো উইল দুইবার না লিখে একবারই লেখা হলো, উইল বয়েল অ্যান্ড এসকেপ। আর এখানে দেখেন বয়েলস আছে, পরে এসকেপস লাগতো, এখানে এস নাই, এ কারণে এটা ক্রস। যদি এখানে এস থাকতো তাহলে এটাও রাইট হতো। এখন ভাবতে পারেন যে প্রশ্নকর্তা সম্ভবত টাইপ করতে যে এখানে ভুল করেছে, এই ভুলটা না। এবং অনেক শিক্ষার্থী কমেন্টে লিখেছে যেটা মনে হয় প্রশ্নকর্তার ভুল, এটা আপনি ধরতে পারেন না, আসলে তা না, প্রশ্নকর্তা রাইট। আর আমি কথা বললে আমার একটা সবচেয়ে ভালো গুণ যেটা, সেটা আমি রেফারেন্স দলিল দিয়ে কথা বলি। এবং বাংলাদেশে একসময় শিক্ষার্থীরা জানতোই না, তারা জানতোই না রেফারেন্স কি। রেফারেন্সের সঙ্গে দেশে পরিচয় করিয়েছি আমি। আর এই কালচারটা শতভাগ ক্রেডিট আমার ব্যতিক্রম প্রশ্নগুলোর সঠিক আনসার দেওয়ার ক্ষেত্রে। আমি এগুলো রেফারেন্স দেওয়ার পর অন্যরা এখন অনুসরণ করে। দেখেন এটা আগে নেওয়া, এটা না ব্যারেনস্টোফেলের ফ্যাকচুয়াল কন্ডিশনস অ্যাবসলিউট সায়েন্টিফিক রেজাল্ট, প্রবলেম নাম্বার 21 পার্ট 1 এ দেখেন, ইফ ওয়াটার ইজ হিটেড টু 202 ডিগ্রি ফারেনহাইট, 100 ডিগ্রি মানে 212, মানে 100 ডিগ্রি সেলসিয়াস মানে 212 ডিগ্রি ফারেনহাইট, 212 ফারেনহাইট কনভার্ট করলে এটাই হয়, এটুকু ডিফারেন্স। ড্যাশ অ্যাস্টেম, তো এই অপশনে দেখেন রাইট আনসারটা হবে ইট উইল বয়েল অ্যান্ড স্কেপ। অপশন সিতে আছে ইট বয়েল অ্যান্ড স্কেপ। তো ইটের পরে তো আমাদের কি লাগবে, ইটের পরে ইট যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, এরপরে আমাদের ভার্বটা সিঙ্গুলার লাগবে। আর সিঙ্গুলার ভার্বের সঙ্গে মনে রাখবেন সাধারণত সিঙ্গুলার ভার্বের শেষে এস বা ইএস থাকে। কিরকম, যেমন দেখেন হ্যাজ, ওয়াজ, ইজ, শেষে এস আছে। এখন গো, গোস করলেন, শেষে এস। ওয়ান্ট থেকে ওয়ান্টস, মিট থেকে মিটস। মনে রাখবেন সিঙ্গুলার ভার্বের শেষে সাধারণত, তবে ব্যতিক্রম থাকতে পারে, যেমন ফার্স্ট পারসন হলে আই হ্যাভ, হ্যাঁ এক্ষেত্রে কিন্তু এটা সিঙ্গুলার ইউজ। কিন্তু উই হ্যাভ এক্ষেত্রে প্লুরাল ইউজ। যেমন ইউ আর, সিঙ্গুলারও বোঝাচ্ছে, প্লুরালও বোঝাতে পারে। তুমি বোঝালে ইউ আর স্টুডেন্ট, সিঙ্গুলার ভার্ব, ইউ আর স্টুডেন্টস, তখন আর প্লুরাল। কিন্তু এই জায়গায় বোঝা যাবে না যে ইউ আর অনেস্ট, ইউ আর অনেস্ট। তো একজনকে বোঝালে তুমি সৎ, তোমরা সৎ, সিঙ্গুলার না প্লুরাল, কিছু জায়গায় বোঝাটা অসম্ভব, সেক্ষেত্রে কনটেক্সট দেখতে হবে। তাহলে এখানে যেটা বলা আছে দেখেন, দুটাই বলা আছে। প্রথমে কারেক্ট ইনকারেক্টে, ইনকারেক্টে বলা আছে ইফ ওয়াটার ফ্রিজেস, যদি পানি জমাট বাঁধে, ইট হ্যাজ বিকাম এ সলিড। তো সেক্ষেত্রে দেখেন এটা ইনকারেক্ট, কারেক্ট হচ্ছে ইফ ওয়াটার ফ্রিজেস ইট বিকামস এ সলিড, অর ইফ ওয়াটার ফ্রিজেস ইট উইল বিকাম এ সলিড। তার মানে কি, প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা ফিউচার ইনডিফিনাইট, প্রেজেন্ট সিম্পল অথবা ফিউচার সিম্পল। তো এরকম আরো অনেক উদাহরণ আছে। তো আশা করি আজকের পরে আপনাদের এই প্রবলেমটা আর ইনশাল্লাহ থাকবে না। যদি আপনারা মনে রাখবেন কন্ডিশনালের ইফ মানে সাবঅর্ডিনেট ক্লজ যেটা, সেখানে যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে তাহলে মেইন ক্লজটা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট হবে অথবা ফিউচার ইনডিফিনাইট হবে। তো এই ক্ষেত্রে একটা প্রায়োরিটি বিষয় আছে, হায়ারার্কি, আধিপত্য পরম্পরা। এক্ষেত্রে আপনারা কি করবেন, প্রায়োরিটি দিবেন কোনটাকে, প্রায়োরিটি দিবেন যদি অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য অথবা বৈজ্ঞানিক সত্য হয়, সেক্ষেত্রে আপনারা যদি দুটাই অপশনে থাকে, যে প্রেজেন্ট ইনডিফিনাইটও থাকলো, ফিউচার ইনডিফিনাইটও থাকলো, সেক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকার দিবেন প্রেজেন্ট ইনডিফিনাইটকে। যদি প্রেজেন্ট ইনডিফিনাইট না থাকে সেক্ষেত্রে ফিউচার ইনডিফিনাইট। তো যাই হোক, অনেকদিন পরে লাইভে আসলাম, কথাবার্তার মধ্যে অনেক জড়তা ছিল, আর মাঝখানে যদি অপ্রীতিকর কিছু যে থাকে আমি সত্যিকার অর্থে ক্ষমা প্রার্থী। আর লাইভ বিষয়গুলো মানুষের মধ্যে ছড়িয়ে যাবে, কেউ মিস ইন্টারপ্রেট করবেন না প্লিজ। আর কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন, আমি মাঝে মাঝে লাইভে এসে আপনাদের অবশ্যই প্রবলেমগুলো সলভ করে দেবো এবং উইথ রেফারেন্স।
তার মানে কোনো ধরনের জড়তা থাকতেছে না। আর আপনারা আমার জন্য দোয়া রাখবেন। দেখতে দেখতে আমার বইটা আর সত্যিকার অর্থে এক যুগ পার হয়ে গেল। অবশ্য মানুষটা আমি ঠিক আগের মতো রয়ে গেছি। 10 বছর আগেও 12 বছর আগেও যে এরকম ছিল, বরং আগে মানে চেহারা, শরীর স্বাস্থ্য বেশ মোটা সোটা অনেক ভালো ছিল, এখন অনেক খারাপ হয়ে গেছে। ফেসটা ইয়াং হচ্ছে, তার মানে এটা বুড়াত্বের লক্ষণ। তো এখন ক্লাস কন্টিনিউ করবেন লিখন স্যার। আপনারা সাথে থাকুন স্যারের ম্যাজিক্যাল পারফরমেন্স দেখার জন্য। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি জাহাঙ্গীর স্যারকে। আমি একটু আগে কমেন্টস করছিলাম, কমেন্ট ছিল যে যখন পোস্ট করে, লেখালেখি পোস্ট করে, তখন সেইটা অনেক বেশি কঠোর থাকে, তবে ক্লাসে স্যার খুবই হাস্যোজ্জ্বল। আসলে স্যারকে ক্লাসে হাস্যোজ্জ্বল রাখার চেষ্টা করছি এবং এখন প্রতিনিয়তই সেটি করা হবে, যেহেতু সাথে আমি থাকছি। আর আজকে কিছু বিষয় নিয়ে, আপনাদের বাংলা বিষয়টা নিয়ে এর আগে স্যারের কাছে রিকোয়েস্ট এসেছে, এটা বলুন ওইটা দেখুন। বাংলা বিষয়টা নিয়ে রিকোয়েস্ট এসেছে, আমরা কনফিউশন আছে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। অনেকে মাস্টার বইয়ের কথা জিজ্ঞেস করেছে যে কতদিন লাগবে আসতে আসলে এইটা। তো চলেন আমরা এবার একটু বাংলা বিষয় নিয়ে করি। আর আমি ভাবলাম যে আমার বইটা মনে হয় যে স্যারের বাসায় আছে, আমি নিজেও একটা বইয়ের রাইটার, আমার বইটা স্যারের বাসায় আছে, কিন্তু স্যারের বই বেচতে বেচতে স্যার যে আমারটাও কবে বেচে খেয়ে ফেলছে আমি সেটা বুঝতে পারি নাই। দেখ, আমি আগের এডিশন একটা স্যারের বাসায় পেলাম। আপনার বইটা সৌজন্য কপি দিয়েছি একজনকে। আজকের সময় বইটা স্যারের বাসায় ছিল, আগের এডিশন আর কি। তো আমরা এটা একটু ধরতে হবে না। আচ্ছা, এই যে একটু আমার স্যার সুযোগ করে দিল প্রচারের জন্য। আজকের সময় এটি যদিও আগের এডিশন, বর্তমান এডিশনের দুইটা পার্ট। আজকের সময় বাংলাদেশ বিষয় বলি এবং আজকের সময় সাধারণ জ্ঞান বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, দুটি পার্ট রয়েছে। তো স্যারের অনেক প্রশ্ন ছিল ওখানে, আমি দেখলাম যে বইটা কবে নাগাদ আসতে পারে। উইদিন 1 উইক, 2 তারিখ, মোটামুটি 2 তারিখ। যারা মানে 3 তারিখ থেকে মার্কেটে পাওয়া যাবে। সবাইকে একসাথে, ওই যে বলে না স্যার আসসালামু আলাইকুম, স্যার আসসালামু আলাইকুম, সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। তো সবাইকে একসাথে, আর হয়তোবা 2 তারিখের মধ্যে বইটি আপনারা ইনশাল্লাহ পাবেন। আমি জানি না যে আমার কথা শোনা যাচ্ছিল কিনা। তো চলেন আজকে আমি কিছু কনফিউজিং বিষয়, বিগত সালের প্রশ্ন আপনারা দ্বিধাদ্বন্দ্বে ভুগেছেন এমন কিছু প্রশ্ন নিয়ে সমাধান দেওয়ার চেষ্টা করছি। শুরুতেই যেটি নিয়ে কথা বলবো সেটি হলো স্বরবর্ণ। স্বরবর্ণের তো আজকে সব বিষয় নিয়ে কথা বলবো না। অনেকেই দেখলাম ঠিক এইভাবে উত্তর করছে, মৌলিক স্বরবর্ণ 7টি। দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। আমি ইদানিং দেখলাম আর কি বেশ কিছু বিষয় এবং বেশ কিছু জায়গায় দেখলাম, আমি একেবারে নাম মেনশন করছি না, মৌলিক স্বরবর্ণ 7টি। আসলে অ্যাবসলিউটলি রং। মৌলিক স্বরবর্ণ 7টি নয়, মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টি। আর এই যে মৌলিক স্বরধ্বনি যদি বলে তাহলে সেটি 7টি। কেন 7টি? কারণ আমাদের মৌলিক যে বর্ণগুলো রয়েছে স্বরবর্ণের ভিতরে, আপনারা জানেন, আমি একটু লিখে দিচ্ছি, অ, আ, রস্বই, রসু, এ, ও। এই কয়েকটি হলো স্বরবর্ণের মৌলিক, এবং আরো একটি সেটি হলো হচ্ছে আমাদের এ। এখন আমার প্রশ্ন হলো, এ তো কোনো স্বরবর্ণই না। এ মৌলিক স্বরধ্বনি হতে পারে, কিন্তু এটি তো বর্ণ না। তাহলে যদি প্রশ্ন করে যে স্বরবর্ণ, মৌলিক স্বরবর্ণ কয়টি, মৌলিক স্বরবর্ণ আমরা 6টি দিব। আর যদি বলে মৌলিক স্বরধ্বনি কয়টি, তাহলে আমরা দিব হচ্ছে 7টি। এবং একটি প্রশ্ন এসেছিল চাকরির, খুব সম্ভবত এটা 21 বা 17, 18 এরকম হবে, যে বাংলা বর্ণমালায় মৌলিক স্বরবর্ণ কয়টি। তাহলে মৌলিক স্বরবর্ণ আমরা 6টি দিব। তবে মৌলিক স্বরধ্বনি আসলে, যেহেতু এ বর্ণ নয় কিন্তু ও তো ধ্বনি, এবং এবং এটি আমাদের ইস্টাবলিশ করেছেন, মানে প্রতিষ্ঠিত করেছেন যিনি, তিনি হচ্ছে আব্দুল হাই এটি ইস্টাবলিশ করেছেন 1974 সালে, আপনারা জানেন। সুতরাং মোট মৌলিক স্বরধ্বনি তাহলে আমরা কয়টা পেলাম? 7টা। এবার একটু ব্যঞ্জন বর্ণে যাওয়া যাক, এবং এইটুকু মনে রাখবেন আপনারা, এইটুকু মনে রাখবেন, কেননা একটু পরে ওভারঅল একটা প্রশ্ন যেটি নিয়ে খুবই কনফিউশন তৈরি হয়, আমাদের পড়ানোর মধ্যেও যেটি থাকে না। তো আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আমরা সকলে জানি ব্যঞ্জন বর্ণ কিন্তু 39টি, ব্যঞ্জন বর্ণ 39টি। আর বিভিন্ন বইতে বিভিন্ন অ্যান্সার, সেটি হলো এইরকম, ব্যঞ্জন ধ্বনি কতটি, ব্যঞ্জন ধ্বনি কতটি, 32, 37, 30, বিভিন্ন, আমি ওইদিকে যাচ্ছি না। মনে রাখবেন ব্যঞ্জন ধ্বনি হলো 30টি।
এখন তাহলে একটা ব্যাপার কিন্তু এখানে দাঁড়িয়ে গেল। ব্যাপারটা হলো যে আমাদের স্বরবর্ণের মৌলিক ধ্বনি আমি সংক্ষেপে লিখছি 7টি, আর ব্যঞ্জন ধ্বনি যদি হয়ে থাকে 30টি, তাহলে মোট দাঁড়ালো কয়টি? 37টি। খেয়াল করবেন, লক্ষ্য করবেন বিষয়টা। আমাদের স্বরবর্ণের মৌলিক স্বরধ্বনি আর এটা হচ্ছে ব্যঞ্জন, আমি সংক্ষেপে লিখছি মৌলিক স্বরধ্বনি 7টি আর ব্যঞ্জন ধ্বনি 30টি, 37টি। কিন্তু আপনারা জানেন যে একটি চাকরির পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে বাংলা বর্ণমালায় মৌলিক ধ্বনি রয়েছে কয়টি। অপশনে আমি আবার কোশ্চেনটা বলছি, বাংলা বর্ণমালায় মৌলিক ধ্বনি রয়েছে কয়টি। আমাদের হিসাব মতে আমি যেহেতু বললাম ব্যঞ্জন ধ্বনি 30টি, কেন 30টি আমি তা প্রুভ করব। 30টি, মোট মিলে হবে 37টি, অ্যাবসলিউট রাইট। কিন্তু চাকরির পরীক্ষার প্রশ্নে এখানে কিন্তু দেওয়া আছে 41টি, 39টি, এরপরে দেওয়া আছে 42টি, হ্যাঁ এইরকম, এখানে কোথাও 37টি নেই, কিন্তু অ্যাবসলিউট রাইট 37টি, এটি প্রমাণ করতে হবে। পাশাপাশি আপনি এখানে তো 37টি অপশনই নেই, সেক্ষেত্রে চাকরির পরীক্ষা আপনি কিভাবে অ্যান্সার করবেন। তো চলেন আমি এই বিষয়টি আপনাদের পরিষ্কার করার চেষ্টা করছি। আর ক্লাসটিতে যারা আছেন তারা সবাই একটু শেয়ার করবেন, সবাই একটু বন্ধুদের মেনশন করবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন। আমি খুব দ্রুতই শেষ করব এই অংশটুকু। তো চলেন আমি একটু সাইডে লিখে নিচ্ছি যে মৌলিক স্বরধ্বনি 7টি, এদিকে আমি বললাম ব্যঞ্জন ধ্বনি 30টি, তাহলে হওয়ার কথা 37টি। এখন ব্যঞ্জন 39টি বর্ণ, ধ্বনি কেন 30টি? দেখেন, ধ্বনি মানে হলো আওয়াজ, আর বর্ণমালায় লিখিত রূপ। অর্থাৎ আমাদের যে 50টি সরল বা সংযুক্ত যে বর্ণমালাটি রয়েছে 50টি, এটি 50টাই কিন্তু লেখা যায়, কিন্তু যেটি মুখে আওয়াজ করে সেটি ধ্বনি। অনেক বর্ণেরই ধ্বনি 2টা বর্ণ, কিন্তু ধ্বনি একটা দিয়ে হয়ে যায়, এই জন্য ধ্বনির সংখ্যা কমে আসবে। এখন এই যে ব্যঞ্জন বর্ণ 39টি, এই 39টি ব্যঞ্জন বর্ণ, কিন্তু ধ্বনি 30টি, তাহলে কোন বর্ণগুলোকে আমরা বর্ণ বলবো কিন্তু ধ্বনি হবে না, সেটা দেখাচ্ছি এক নিমিষেই। সেটা হচ্ছে, খেয়াল করবেন, এই যে মূর্ধন্য, এই যে মূর্ধন্য স, খেয়াল করবেন মনোযোগ দিয়ে। মূর্ধন্য এটি বর্ণ, কিন্তু মূর্ধন্য বর্ণটি আমরা দন্তন্য দিয়েও এর আওয়াজটা করা যায়। যেমন আমি যদি লিখি শব্দটা আপন মূর্ধন্য দিয়ে, এটিকে আমি যদি লিখি আপন, একই ধ্বনি হয়। সুতরাং এখানে এই ধ্বনিটির প্রয়োজনীয়তা নেই, মূর্ধন্য অন্য বর্ণের ধ্বনি দিয়ে উচ্চারিত হয় দন্তন্য দিয়ে, তাই মূর্ধন্য এটি ধ্বনি হবে না, এটি বর্ণ হবে। এবার আসেন মূর্ধন্য স। এই মূর্ধন্য সটা উচ্চারণটা তালবস্বর মতো হয়, মূর্ধন্য স্বর উচ্চারণটা তালবস্বর মতো হয়। যেমন আমি যদি বলি পোষা, এটা কিন্তু আপনি পোষা তালবস্বর দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এইরকম ভাবে হয়, আমি আর উদাহরণ দিচ্ছি না। মূর্ধন্য এটি বর্ণ, ধ্বনি নয়, মূর্ধন্য স বর্ণ, ধ্বনি নয়। ওকে, এরপরে দেখেন ত বর্ণ এবং ধ্বনি, কিন্তু এই যে খণ্ড এটি ত দিয়ে প্রকাশ করা যায়। ভবিষ্যৎ লিখতে আপনি খণ্ডত্ব ত দুটো দিয়ে প্রকাশ করতে পারবেন। সুতরাং এটি কিন্তু বর্ণ, কিন্তু ধ্বনি নয়। তাহলে এটি বর্ণ, ধ্বনি নয়, এটি বর্ণ, ধ্বনি নয়, এটি বর্ণ, এটি কিন্তু ধ্বনি নয়। এরপরে দেখেন অন্তর্জ, এটি কিন্তু বর্গীর জ দিয়ে প্রকাশ করা যায়, জানা জানা, জানা জানা, হ্যাঁ দুটোই। তাহলে এটি বর্ণ কিন্তু ধ্বনি নয়। এরপরে আসেন অন্তস্থ। এই যে অন্তস্থ অ, অন্তস্থ বর্ণটি, এর উচ্চারণ কিন্তু অন্য কিছু দিয়ে করা যায়। যেমন দেখবেন চর্যাপদে আমরা যদি বলি, চর্যাপদের ক্ষেত্রে আমি যদি বলি এই যে কায়া, এটি চলিত রূপ, চর্যাপদের সময় এটি ছিল কা আ, তরু বড় পঞ্চবি ডালো। ওকে, হ্যাঁ। তো তাহলে আমাদের কিন্তু এই অন্তস্থটি এই পর্যন্ত এসেছে, অন্তর্য পর্যন্ত এসেছে। ওকে, তাহলে মূর্ধন্য বর্ণ ধ্বনি নয়, মূর্ধন্য স বর্ণ ধ্বনি নয়, খণ্ডত্ব বর্ণ ধ্বনি নয়, অন্তর্য বর্ণ ধ্বনি নয়, অন্তস্থ বর্ণ কিন্তু ধ্বনি নয়। এরপরে 1 2 3 4 5টা হয়েছে। এরপর অনুস্বর, এরপরে বিসর্গর, এই চন্দ্রবিন্দু, এই 3টা তো আপনারা জানেন, এইগুলা পরশ্রয়ী বর্ণ। এটাকে প্রকাশ করা যায় ইয় দিয়ে।